বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হেমেন্দ্র কুমার রায়। রহস্য, রোমাঞ্চ, ভয় তার লেখাতে আমরা সব কিছুর স্বাদ পেয়েছি। তার লেখার মধ্যে উল্লেখযোগ্য যখের ধন, আবার যখের ধন ইত্যাদি। তার সৃষ্টি করা চরিত্র বিমল, কুমার, জয়ন্ত, মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু যা পাঠক মহলে অত্যন্ত জনপ্রিয়। অ্যাডভেঞ্চার এবং রহস্য উপন্যাসের পাশাপাশি তার কলমে ফুটে উঠেছে বেশ কিছু ভৌতিক উপন্যাস। তার মধ্যে উল্লেখযোগ্য মোহনপুরের শ্মশান, মরার মৃত্যু, প্রেতাত্মার প্রতিশোধ, যা আমরা ইতিমধ্যে পরিবেশন করেছি হরেবেল উইকেন্ডে। আপনি যদি এখনও সেগুলি শুনে না থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সেগুলি শুনে নিতে পারেন। আজ হরেবেল উইকেন্ডে আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা 3টি ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন রোমাঞ্চকর ভূতের গল্প। শুনতে থাকুন আমাদের আজকের প্রথম নিবেদন, পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললাম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। আপনি কত ভাড়া চান? বেশি নয়, এই মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আমি 125 টাকা ভাড়া পেতাম, কিন্তু এখন এখানে দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললাম, তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করল। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা বলতে বলতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরনো হাঁপানি রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ধুকতে ধুকতে ও লাঠি ঠকঠক করতে করতে সে চলে গেল। বাঁচলাম। কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। একদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলাম মনের মতো বাসা। ফ্লোরের ওপরে দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টো ছোট ছোট ছেলে মেয়ে, সুতরাং এই বাড়িতেই আমার বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তারা কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় 8 পোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললাম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। রাম বলল, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলাম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জল জল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এ প্রশ্নের উত্তর পেলাম
সেই রাত্রেই। বলেছি বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধ্যা হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরও কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খা খা করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়া স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের ওপরে কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লাম এক মুশকিলে। দক্ষিণ দিকের জালনা খুলে দিতেই মন শিউরে উঠল, যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ পেলাম। নাকে কাপড় চাপা দিয়ে উকি মারলাম জালনার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির ওপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললাম, রাম, ওই খানার ধারেই নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গরমে দক্ষিণের জালনা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম আর এক কারণে। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালাতে পারলাম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললাম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো, আজকের রাতটা তো কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিবিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে, কিন্তু তন্দ্রা ঘোরেও মনে হচ্ছিল ঘরের ভেতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপর পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক আমার পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলাম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে একলাপে বিছানার বাইরে গিয়ে পড়লাম, এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হল বিছানার দিকে। কে ওখানে? কি শুয়ে আছে ওখানে? কিন্তু কি আশ্চর্য, বিছানার ওপরে কেউ তো নেই। কেবল বিছানার ওপরে নয়, আমার বিস্ফারিত চোখ সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না। এ কি ভ্রম? এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে
বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিলাম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি। এখন চেষ্টা করে তাকে আর নেবাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম, রাম, রাম, রাম। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রামসহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলাম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বলল, হুজুর, আপনি বাইরে চলে আসুন। বাইরেই চলে এলাম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের ওপর। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা। সব কথা খুলে বললাম। বাড়িওয়ালা হাপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, নিজেই ভয় পেয়েছেন? ঘরের ভিতরে ভাম এসেছিল। পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভেতর এলো কেমন করে? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলাম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়লো কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপর ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভেতর গলদ থাকলে এমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার অজুহাতের অভাব নেই। শুকনো হাসি হেসে বললাম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। শুনলেন পোড়ো বাড়ি, আমাদের আজকের দ্বিতীয় নিবেদন, বিজয়ার প্রণাম। হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল। মনে আছে, সেদিন দুর্গাপূজার অষ্টমী। ঠিক 1 বছর পরে নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলাম। বাড়ি এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয় চিঠি জমা আছে। একখানা চিঠি লিখেছেন আমার দূর সম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলাম চিঠিখানা লেখা হয়েছে গেল বছরের কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। চিঠিখানা এই: স্নেহা পদেশু, প্রিয় নরেশ, একবার আমার সঙ্গে দেখা কর, আমার বিশেষ দরকার আছে। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে 3খানা চিঠি লিখেছিলাম, কিন্তু একখানারও জবাব পাইনি। ঠিক করলাম আসছে কাল বিজয়া দশমীর দিন সুরেন কাকাকে প্রণাম করতে যাব। সুরেন কাকার বাড়ি ভবানীপুরে। অনেকগুলো বাড়িতে বিজয়ার কোলাকুলি ও প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলাম, রাত তখন 9:30 কম হবে না। গ্যাসের আলোতে দেখলাম সুরেন কাকার বাড়ির সব দরজা জানলা বন্ধ। ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এরই মধ্যে কি বাড়ির সব লোক ঘুমিয়ে পড়েছে?
কিন্তু একটা জানলাও খোলা নেই কেন? এখন তো শীতকাল নয়, এই গরমে সব জানলা দরজা বন্ধ করে কেউ কি ঘুমোতে পারে? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে তাই মনে হয়, সে যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে। দুপা এগিয়ে সদর দরজার কাছে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার অবারিত দ্বার, কাজেই ভেতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলাম না। উঠোনের সামনে এসে আমি থমকে দাঁড়ালাম। দশমীর চাঁদের আলো এসে উঠানের খানিকটা উজ্জ্বল করে তুলেছে, বাকি সবটা অন্ধকার। কোথাও কারুর সাড়া শব্দ নেই, কেবল কতগুলো ঝিঝি পোকা কর্কশ স্বরে চিৎকার করছে। চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা। আমার গলার আওয়াজ শুনে ঝিঝি পোকাদের কনসার্ট থেমে গেল। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো, কারা মরা নিয়ে যাচ্ছে। অন্ধকারের ভিতরে নিজেকে বড় বেশি একলা বলে মনে হতে লাগলো। আবার চেঁচিয়ে ডাকলাম, সুরেন কাকা বাড়িতে আছেন? যেন অনেক দূর থেকে ক্ষীণ সাড়া এলো। কে কে ডাকে? আমি নরেশ। যাচ্ছি। খটখট করে খড়মের শব্দ জেগে উঠে সেই অন্ধকার বাড়ির স্তব্ধতা ভেঙে দিল। সুরেন কাকা বাড়িতে খড়ম পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার কাছে এসে থামল। সেইখান থেকেই সুরেন কাকা বললেন, নরেশ, এতদিন পরে তুমি এলে বাবা। আমি যে আজ 1 বছর তোমার অপেক্ষা করছি। আমি বললাম, সুরেন কাকা, আমি যে বিদেশে ছিলাম, আপনার চিঠি পাইনি। আচ্ছা, সেসব কথা পরে শুনবক্ষণ, আগে তুমি ওপরে এসো। ওপরে কি করে যাব? চারিদিকে যে অন্ধকার, আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে, সব আলোর তেল ফুরিয়ে গেছে যে। আচ্ছা নরেশ, তাহলে তুমি ওইখানেই দাঁড়িয়ে শোনো। তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? তোমার সেই 1000 টাকা আমার অ্যাটর্নি রমেন বোসের কাছে জমা আছে, সেখানে গেলেই তুমি টাকাটা পাবে। আমি বললাম, সুরেন কাকা, ও কথা কেন? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি, আমি এসেছি বিজয়ার প্রণাম করতে। আমি ওপরে যাব। আচ্ছা, তাহলে ওপরেই এসো। সিঁড়ির ওপরে চাঁদের আলো আছে, তোমার কোনো কষ্ট হবে না। খুব সাবধানে উঠানের অন্ধকার পেরিয়ে সিঁড়ির ওপরে গিয়ে উঠলাম। তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতো সাদা লম্বা চুল ও মুখে ছিল তেমনই লম্বা ও সাদা দাড়ি। তার উপরে আজ তিনি আবার একখানা সাদা চাদরে আপাদ মস্তক মুড়ি দিয়েছিলেন। ম্লান চাঁদের আলোতে আজ তার মূর্তির ভেতরে কেমন একটা অমানবিক ভাব জেগে উঠেছে। এই মূর্তিকে আজ যদি কোনো অপরিচিত লোক অজানা কোনো জায়গায় দেখতে পায়, তাহলে নিশ্চয়ই তার নাড়ি ছেড়ে যায়। আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলাম, কিন্তু হাত বাড়িয়েও তার পা ছুঁতে পারলাম না। বললাম, ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? দিন, পায়ের ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। আচম্বিতে বাড়ির একটা ঘরের ভিতর থেকে মেয়ে গলার আর্তনাদ জেগে উঠল। কে যেন কাতরে কাতরে কাঁদছে আর যন্ত্রণায় ছটফট করছে। চমকে মুখ তুলে বললাম, সুরেন কাকা। ও কে কাঁদে? সুরেন কাকা এবারেও জবাব দিলেন না। তাড়াতাড়ি বাড়ির ভেতর দিকে চলে গেলেন। তার খড়মের খটখটানি ক্রমেই অস্পষ্ট হয়ে এলো, যেন তিনি দূরে দূরে অনেক দূরে এগিয়ে আর এগিয়েই যাচ্ছেন। হতভম্ব হয়ে বসে আছি।
চাঁদের আলো আছে বটে, কিন্তু সে যেন আজ মরে গেছে। একটা কালপেঁচা তেতলার ছাদের আলিশার কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখছে। নিচের উঠান থেকে একটা হুলো বেড়াল ক্রমাগত চেঁচাচ্ছে। মিনিট 15 কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর দেখা নেই। আজকে এই বাড়ির অবস্থা, সুরেন কাকার ব্যবহার, মেঘলার কাতরানি সবই কেমন রহস্যময়। আর একটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগলো, সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা ছুঁতে পারলাম না কেন? হ্যাঁ, কেন পারলাম না? কেন? আরো মিনিট 5 কাটল। আমি আর থাকতে না পেরে ডাক দিলাম, সুরেন কাকা, ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। সুরেন কাকা, শুনছেন? ও সুরেন কাকা। কোনো সাড়া নেই। পেঁচাটা উঁচা গলায় চ্যাঁচ্যাঁ করে চেঁচিয়ে উড়ে পালালো। হুলো বেড়ালটাও চুপ মেরে গেল। আমি তো এবারই সর্বত্র যেতে পারি, এখানেই বা বসে থাকি কেন? এই ভেবে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। উঠোনের উপরে দুদিকে বারান্দা, তার ভিতরে খানপাচেক ঘর। সেখানে চাঁদের আলো নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলাম সব দরজাই কেবল বন্ধ নয়, বাইরে থেকে তাদের শিকলে তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এদিকেই এসেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ঘরগুলোরই কোনো একখানার ভিতর থেকে মেঘলার কান্না শুনেছি, এটাও আমি হলপ করে বলতে পারি। সুরেন কাকাই বা কোথায় গেলেন? কাঁদলই বা কে? আর আর সব ঘর তালা বন্ধই বা কেন? এতক্ষণ যে সন্দেহ করিনি, এইবার তা জেগে উঠে আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিল। আমি পাগলের মতো ওপর থেকে ছুটে নিচে নেমে এলাম। রুদ্ধশ্বাসে সদরের কাছে এসে একটানে দরজা খুলে ফেলতে গেলাম, কিন্তু পারলাম না। সদর দরজাতেও বাইরে থেকে কুলুপ দেওয়া। এই সদর দরজা দিয়েই তো আমি একটু আগে বাড়ির ভেতর ঢুকেছি। এর মধ্যে দরজায় তালা দিল কে? আর আর কেনই বা দিল? হতাশভাবে সদর দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর ও বাগান আছে। এ কথা মনে হতেই বেগে সেদিকে ছুটলাম। বাগানে গিয়ে কোনো রকমে পাঁচিল টপকে আবার রাস্তায় এসে পড়লাম। সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্যবন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠেই অখিলের বাড়ি ছুটলাম। বৈঠকখানায় বসে অখিল চা পান করতে করতে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে বিস্মিত স্বরে বলল, এই যে নরেশ রে, কবে কলকাতায় ফিরলে? পরশু। কাল তোমাদের পাড়ায় বিজয়ের প্রণাম করতে এসেছিলাম, কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল বলে তোমার সঙ্গে আর দেখা করতে পারিনি। দুই চোখ কপালে তুলে অখিল বলল, কাল তুমি সুরেনবাবুর বাড়িতে গিয়েছিলে, কিন্তু সেখানে তোমার দেরি হলো কেন? সুরেন কাকার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। অখিল গম্ভীর মুখে বলল, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে? আমি বললাম, কাল বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেক বাড়িতেই একটু আধটু সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি নিশ্চয়ই খাইনি। কিন্তু তুমি এ কথা জিজ্ঞাসা করছো কেন? অখিল বলল, এই 1 বছরের ভেতরে তুমি কি সুরেনবাবুর কোনো খবর পাওনি? না। গেল বছরে ঠিক এমনই সময় এ পাড়ায় কলেরার মড়ক দেখা গিয়েছিল। 7 দিনের ভিতরে সুরেনবাবু, তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে কলেরায় মারা যায়। সেই থেকে তার বাড়ি খালি পড়ে আছে।
তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু বিজয়া দশমীর দিন হাজার অনুরোধেও আমি আর সিদ্ধি খাই না। তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে। সমস্ত ব্যাপারটাই না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু সোরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার 1000 টাকা যে ফিরে পেয়েছি, এটা তো কিছুতেই ভুলতে পারছি না। শুনলেন বিজয়ার প্রণাম, আমাদের আজকের তৃতীয় এবং অন্তিম নিবেদন, ক্ষুদিত জীবন। আশ্চর্য ঘটনা ঘটেছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন। বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তবে কী কারণে জানি না, আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্প সল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, দেহ শীর্ণ, কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভেতরে সবার আগে নজরে পড়ে চোখ দুটো। মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন মনে হতো জানি না, কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। খবর পেলাম হঠাৎ ভৈরব মারা পড়েছেন। আমি ডাক্তার, খবর পেতেই দেখতে গেলাম। পরীক্ষা করে বুঝলাম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হবার ফলেই তার মৃত্যু হয়েছে। তিনি চোখ খুলেই মারা পড়েছেন। সেই দুটি অদ্ভুত চোখ। এখন তারা স্থির বটে, কিন্তু এখনও তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একেবারেই একলা থাকতেন। কাজেই শবদেহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকদেরই। সন্ধ্যার সময় জনকয়েক লোক ভৈরবের বাসায় গিয়ে হাজির হলাম। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি সহস্তে তালা বন্ধ করে গিয়েছিলাম। এখন গিয়ে দেখি দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের উপরে। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেলাম। এই একটু আগে আমি নিজে চৌকির উপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি, সেটা আর সেখানে নেই। ঘরে বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। মরা কিন্তু বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি। তবে কেউ কি লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম। তিন বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকের হাঁস, মুরগি, ছাগল, বিড়াল, কুকুর, এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না। কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায়, কেউ তা আবিষ্কার করতে পারল না। গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠল। গরু মোষ প্রভৃতি যেমন মূল্যবান জন্তু,
বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে, এই বা কি রকম রহস্য? বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারলাম না। সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালটার তীব্র চিৎকারে চমকে বাইরে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। ওই কি চোর? নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একগাছা লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছটার দিকে ছুটে গেলাম। এতদিন পরে বোধহয় চোরকে হাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার। এক জায়গায় কি যেন চকচক করছে। চোরের চোখ নাকি? ডাক দিলাম, কে তুমি? সাড়া নেই। কিন্তু চোখই হোক বা আর যাই হোক, আরো বেশি চকচক করে উঠল। লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলাম। তখনই শুনলাম হিংস্র বন্য জন্তুর মতো কণ্ঠে কার একটা ক্রুদ্ধ গর্জন। কে বলে উঠল, আর এগিয়েও না ডাক্তার, শিগগিরই চলে যাও। আমায় চেনে দেখছি। আবার জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমি ক্ষুধার্ত, আমার অন্য পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখবার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রে আর কখনো বাইরে বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারিদিক থেকে লোক ছুটে এলো। কি হলো, কি হলো? চিৎকার করছো কেন? এই যে কি হয়েছে, ব্যাপার কি? সকলেরই মুখে এক প্রশ্ন, ব্যাপার কি? চোর ধরেছি, ওইখানে লুকিয়ে আছে। সকলে চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেলল। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। সে হাসিও যেন ক্ষুধার্ত, শুনে শিউরে উঠতে হয়। কে এই লোক? চোর না আর কেউ? ও যা বলল তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন? আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন? এমনই নানান প্রশ্ন মনের ভেতর ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু চুরি বন্ধ হলো না, তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি। বলেছি, আমাদের ছোট্ট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্যে দিকে দিকে জাগলো বিস্ময় ও আতঙ্কের সাড়া। শহরের পথে পথে
সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল। তার দেহের উপরের অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে। কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তারা সবাই মারা পড়েছে হত্যাকারীর হাতে। কিন্তু অমন অকারণ নরহত্যার কারণ কি? যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি। তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না। কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে? ডাক্তার মানুষ, রাতে প্রায় আমাকে রুগী দেখতে যেতে হয়। তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই। আজ বাড়ির কাছেই একটা কলেরার রুগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারদিক ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে। বাতাসের জোর ক্রমেই বাড়ছে। বৃষ্টি আসতে দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম। হাতে নিলাম টর্চটা। এমন অন্ধকার হবে জানলে একলা আসতাম না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পথ একেবারে নির্জন। মফস্বলের এই শহরের চাঁদনি রাতে পথে আলো দেবার ব্যবস্থা নেই। মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে। পথ একটা ছোট্ট মাঠে গিয়ে পড়েছে। ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, তার পাড়ে গোটা কয়েক গাছ। সেইখানে এসেই মনটা ছ্যাঁত করতে লাগলো। মনে পড়ল অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলাম। আমি বারবার লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে জঙ্গল গাছপালা থাকে রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম, ডাক্তার, আবার তুমি রাত্রে বেরিয়েছ? বুকটা কেঁপে উঠল। মুখে বললাম, কে? ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। হ্যাঁ, দিতে পারবে? দিতে পারবে তুমি? পারবে না? না, পারবে না, পারবে না। ভয়াবহ হাসি, ভয়ানক কণ্ঠস্বর। কে? পাগল? এ কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেলাম। ভয় নেই ডাক্তার, আমি তোমার শত্রু নই। তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি, কখনো রাত্রে বেরিও না। কি জানি, যদি আমার ক্ষুধা জাগে, আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা, শিগগিরই পালাও। পালাও ডাক্তার, শিগগিরই পালাও, শিগগিরই পালাও। আতঙ্কের মধ্যে মনে জাগল ভীষণ কৌতূহল। ধা করে দিলাম টর্চটা টিপে। হা ভগবান, হে কি বিভীষিকার মূর্তি!
গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে এ যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। 3 বছর আগে আমাদের সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনেই মাটির উপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের আলোর রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ। আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে। শুনলেন ক্ষুদিত জীবন। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের রোমাঞ্চকর ভূতের গল্প। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।